আমরা সোহমার তৃষা। আগামী ৩৫ দিনে আমরা ঘুরবো ইউরোপের আনাচে কানাচে, কখনো দ্রুতগতির ট্রেনে, কখনো গাড়িতে, নৌকোয় বা সাইকেলে, তবে বেশিরভাগটাই পায়ে হেঁটে। আমস্টারডাম ঘুমিয়ে আছে। এই পথে আমরা দেখব ইউরোপের প্রকৃতির নানা রূপ, দেখব এক দেশ থেকে আরেক দেশ। এদিকটা হচ্ছে অস্ট্রিয়া। পথে পথে আবিষ্কার করব ইউরোপের নানা স্বাদ। এটা হচ্ছে ব্যাঙের পা। দেখব উৎসবের মাতামাতি। একটা শহর, সবাই পার্টি করছে। প্যারিস থেকে মিউনিক, সালজবার্গ থেকে আমস্টারডাম, বার্লিন থেকে ক্রাকো। স্বাগতম আমাদের ৩৫ দিনের ইউরোপের অভিযানে। মেলবোর্ন থেকে ২০২৬-এর এপ্রিলের এক সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম। এয়ারপোর্টে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা এগোলাম আমাদের ফ্লাইটের দিকে। আমাদের যাত্রা মালয়েশিয়ান এয়ারলাইন্সে। প্রথমে মেলবোর্ন থেকে কুয়ালালামপুর, আর তারপর কুয়ালালামপুর থেকে সোজা প্যারিস। মাঝে কুয়ালালামপুরে প্রায় ৯ ঘন্টার লেওভার। Please place your carry-on baggage in the overhead compartments. আমাদের প্রথম ফ্লাইট প্রায় ৮ ঘন্টার। বই পড়ে বা ঘুমিয়ে কিছুটা সময় কাটলো, আর তারপর ওরা দিয়ে গেল ব্রেকফাস্ট। পরে একটা ছোট্ট স্ন্যাক্সও দিয়েছিল। আমরা অলমোস্ট কুয়ালালামপুরে নামতে চলেছি, এখন ল্যান্ডিং হচ্ছে। আর ৮ মিনিট স্ক্রিনে দেখাচ্ছে, ৮ মিনিট। ওভারঅল ফ্লাইটের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। দেখতে দেখতে চারপাশে সবুজের মাঝখানে কখন যেন প্লেন নেমে পড়লো মাটিতে। কুয়ালালামপুরে আমাদের এই প্রথম পদার্পণ। হাতে ৯ ঘন্টা মতো সময় আছে, তাই আমরা ঠিক করেছিলাম কুয়ালালামপুর শহরে একটা ছটিকা সফর করে নেব। আর আমাদের বন্ধু রামিতা, সেও এখন কুয়ালালামপুরে থাকে, দেখা হবে তার সঙ্গেও। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে শহর পর্যন্ত যাওয়ার জন্য চলে এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনে ঠিক ৮ ঘন্টাতে আমরা পৌঁছে গেলাম শহরের মধ্যিখানে। আমাদের উদ্দেশ্য কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার অর্থাৎ পেট্রোনাস টাওয়ার দেখা। আমরা কুয়ালালামপুরের সেন্ট্রাল স্টেশনে নামলাম। তো এখান থেকে আবার একটা কি লাইট রেল ধরতে হবে, দিয়ে ৫-১০ মিনিট। কিন্তু এই স্টেশনে একটা দারুণ ফ্যান আছে, এই যে কি বিরাট একটা ফ্যান, প্রকাণ্ড। ফ্যানটার জন্য কিন্তু সুন্দর একটা হাওয়া হচ্ছে। এই যে বিশাল চত্বরটা, এত এত বড় একটা যে চত্বর, এটা কিন্তু পুরোটা হাওয়া বইছে এই একটা ফ্যানের জন্য। অদ্ভুত ব্যাপার। কুয়ালালামপুরে পদার্পণ করেই দেখলাম এখানকার পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অসাধারণ। প্রথমে এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেন ধরে কুয়ালালামপুর সেন্ট্রাল, আর তারপর একটা লাইট রেল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম KLCC বা কুয়ালালামপুর সিটি সেন্টার, যেখানে আছে এই টুইন টাওয়ার। দুটো টাওয়ারের সংযোগ রক্ষাকারী ওই ব্রিজটাতে ওঠা যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা টিকিটই পেলাম না। এখানেই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল রামিতা। ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা জায়গাটা একটু এক্সপ্লোর করতে শুরু করলাম। আমরা এখন আছি হচ্ছে KLCC পার্কে। KLCC মানে কুয়ালালামপুর সিটি সেন্টার, যেখানে এই পেট্রোনাস টাওয়ারটাও আছে। আমার পেছনে দেখা যাচ্ছে পেট্রোনাস টাওয়ার। এই যে দুটো টুইন টাওয়ার, মাঝখানে একটা ব্রিজ। ওপরে উঠতে পারলে ভালো হতো, কিন্তু টিকিট পেলাম না। দ্যাটস ওকে, আমার কিছু মনে হচ্ছে না তাতে। আচ্ছা, এই যে আমার ওপরে পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে, এটা ১৯৯৮ সালে তৈরি হয়। দুটো টাওয়ার এবং মাঝখানে একটা স্কাই ব্রিজ। এই পেট্রোনাস টাওয়ারগুলো ৪৫২ মিটার উঁচু, টোটাল ৮৮টা ফ্লোর আছে। এবং ১৯৯৮ থেকে যখন এটা তৈরি হয়, সেই থেকে ৬ বছর ২০০৪ সাল পর্যন্ত এটাই কিন্তু পৃথিবীর টলেস্ট টাওয়ার ছিল বা টলেস্ট বিল্ডিং ছিল। পরে ডেফিনেটলি বুর্জ খলিফা চলে এসেছে, তা এখন ১ নম্বরে। এটা হয়তো জানি না এখন কত নম্বরে আছে, কিন্তু এটা একসময় টলেস্ট বিল্ডিং ছিল। এই পেট্রোনাস টাওয়ারেরই 4th ফ্লোরে মাদাম ওয়ান নামে এই রেস্তোরাঁতে আমরা সেদিন ডিনার করেছিলাম। মালয়েশিয়ান খাবারের জন্য অত্যন্ত জনপ্রিয় এই রেস্তোরাঁ। যোগ দিয়েছিল রামিতাও। মালয় খাবার আমার এমনিতেই খুব প্রিয়, তার উপর এটা তো খোদ মালয়েশিয়ায় খাওয়া মালয় খাবার। নেক্সট ফ্লাইট ধরার জন্য আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে আবার পৌঁছে গেলাম। পেট্রোনাস টাওয়ারে একটা বেশ ভালোই ডিনার হলো, একটা মালয়েশিয়ান দোকানে, যেটা দেখালাম। ডিনারটা করে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তো একটু হালকা টেনশন হচ্ছিল যে আমরা ঠিক সময় পৌঁছতে পারবো কিনা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 11টা 40-এ, আর ওখানে আমাদের ডিনার শেষ করতে করতে 9:45 বেজে গেছিলো।
তো কিন্তু যাই হোক এই অন্তত কুয়ালালামপুরে পাবলিক ট্রান্সপোর্ট এত ভালো, খুব স্মুথ রাইড হলো একদম। পেট্রোনাস টাওয়ার থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো 1 ঘন্টার রাস্তা, দুটো ট্রেন চেঞ্জ, মানে একটা ট্রেন চেঞ্জ করতে হয় মাঝখানে। সব কিছু করে আমরা একদম এক্স্যাক্টলি প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। একদম সুন্দর, পুরো স্মুথ, বাটারি স্মুথ ওয়েতে সব কিছু হয়ে গেল। আমাদের পরের ফ্লাইট কুয়ালালামপুর থেকে প্যারিস ছিল প্রায় রাত 12টা নাগাদ। এই ফ্লাইট বেশ দীর্ঘ, প্রায় 13 ঘন্টার এই ফ্লাইট আমাদের নিয়ে যাবে প্যারিস। Bonjour from Paris. Bienvenue à Paris. Bonjour. আমরা এখন আছি প্যারিসের শার্ল দে গল এয়ারপোর্টে। এইমাত্র আমরা ল্যান্ড করলাম। আমাদের প্রথমবার ইউরোপ। প্রচন্ড এক্সাইটেড। খুব এক্সাইটেড। বিশাল খুব লম্বা একটা ফ্লাইট ছিল, কিন্তু এখন আর কোনো ক্লান্তি মনে হচ্ছে না। আমার এখন বেশ ভালো লাগছে। আর করছে একটা রেড কার্পেট দিয়ে। কেন যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট আমাদের জন্য রেড কার্পেট পেতেছে আমি জানি না, কিন্তু পেতেছে। হয়তো প্রথমবার ইউরোপে আসছি বলে আমাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট। আমাদের এয়ারবিএনবি ছিল প্যারিসের বাস্তিল এলাকাতে। গোটা দুয়েক ট্রেন আর একটা মেট্রো ধরে সেখানে পৌঁছতে আমাদের মিনিট 40 সময় লাগলো। 3টে ট্রেন চেঞ্জ করলাম, কিন্তু জার্নিটা বেশ স্মুথ হলো, কোনো প্রবলেম কিছু হয়নি। জার্নিটা খুব সুন্দর স্মুথ হলো। 3টে ট্রেন চেঞ্জ করে, মানে 2টো ট্রেন চেঞ্জ করে 3খানা ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম। রোডটার নাম হচ্ছে রু দে হোকেট। তো সেখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের এয়ারবিএনবি যে হোস্ট, অর্থাৎ অ্যান আমাদের জন্য ওখানে অপেক্ষা করছেন। অ্যান আমাদের জিজ্ঞেস করলো তোমরা একটু কফি খাবে কিনা, তো উনি হয়তো কফি করে রাখবেন আমাদের জন্য। দেখা যাক গিয়ে কেমন হয় ব্যাপারটা। প্যারিসের যে ছোট্ট অ্যাপার্টমেন্টটাতে আমরা ছিলাম সেটার একটা রুম ট্যুর তৃষা আপনাদের দেবে। আমাদের এয়ারবিএনবি ওনার বাইরে কথা বলতে বারণ করেছেন, বাইরে কথা বলা যাবে না। আচ্ছা, আমাদের এবার রুম ট্যুরটা একটু দিয়ে দেওয়া। এন্ট্রান্সের পাশেই ডান দিকে একটা বিরাট একটা বইয়ের সম্ভার, তারপরে এসে আবার এখানে আর একটা বইয়ের সম্ভার রয়েছে, বই প্লাস ক্যাসেট রয়েছে আমি দেখতে পাচ্ছি প্রচুর। ছোটবেলাকার ছবি, ভদ্রমহিলা ইনিই ছিলেন, ভদ্রমহিলা আর্টিস্ট রোদার দ্য কিস প্রথমেই রয়েছে। এটা রোদার তো? এবং এটাও একটা বিখ্যাত পেন্টিং। আচ্ছা, তারপর বাঁ দিকে ছোট্ট একটা কিচেনেট। এটাতে হয়তো খুব বেশি কিছু করা যাবে না। কুকটপ নেই। আচ্ছা, কি কুকটপ? না, কুকটপ নেই। এই তো না, এটার উপরে ইয়েটা কোথায়? নেই তো। হ্যাঁ, উনি বললেন এটা দিয়ে কাজ হবে। আচ্ছা, জানি না, আমি ব্যবহার তো করছি না। হ্যাঁ। এখানে সমস্ত কিছুই দিয়েছে, প্রয়োজনীয় যা যা, টোস্টার, তারপরে ইলেকট্রিক কেটল, একটা ছোট চায়ের পাত্র দিয়েছে, আমাদের কাজে লাগতে পারে। কফির ব্যবস্থা আছে। ভদ্রমহিলা, কি নাম? অ্যান কফি করে দিয়ে গিয়েছিলেন আমাদের, তো খেলাম। আচ্ছা, অ্যানের পরিচয়টা একটু দিয়ে দাও। অ্যান আমাদের এয়ারবিএনবি ওনার। উনি আর্টিস্ট, আর রেডিওতে উনি কাজ করেন, এছাড়া ডাবিং থিয়েটার করেন, এবং বললেন মুভিতে নাকি ডাবিং করেন উনি। হ্যাঁ, এবং অ্যাডভার্টাইজমেন্টের এর সাথেও যুক্ত আছেন। আচ্ছা, খুব গুণী মহিলা। তো বাড়ি দেখলেই বোঝা যাচ্ছে মোটামুটি যে কিরকম মানুষ হতে পারেন উনি। এত বই, হ্যাঁ, তারপরে হাতে আঁকা জিনিসপত্র রয়েছে প্রচুর এখানে। সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা, ওইদিকে আরো বই রয়েছে। বাড়ির মধ্যে একটা সুন্দর একটা শ্রী আছে, আমার খুব ভালো লেগেছে। এরকমই আমি ভেবেছিলাম মনে মনে যে এরকমই একটা জায়গায় থাকবো, এখানে একটা অথেন্টিক প্যারিসের স্বাদ পাবো। এখানে প্রচুর জানলায় প্রচুর গাছ করা রয়েছে, ইনডোর আউটডোর গাছে ভর্তি। এখানে আবার প্রচুর বই, নিচে প্রচুর বই। আচ্ছা, এখানে প্রচুর রয়েছে, এগুলো হচ্ছে পেন্টিং এর বই সব। বেশিরভাগ বই যদিও ফ্রেঞ্চে, তবে আমরা ইংরেজিতে বলছিলাম বলে উনি বলেছেন বেশ কিছু বই নাকি ইংরেজিতেও আছে। এখানে বেশ কিছু আঁকা টাকাও রয়েছে, আবার প্রচুর বই। পুরোনো দিনের একটা টিভি রাখা রয়েছে, আমার মনে হয় একটা পিয়ানো, সুন্দর পিয়ানো রয়েছে। এখানে কিছু ইনডোর গাছ রয়েছে, একটা মিরর রয়েছে, আবার এখানে কিছু বই, ওনার বানানো পেন্টিং। এটা আমাদের ছোট্ট একটা বেডরুম, বাঙ্ক বেড রয়েছে, খুব সুন্দর, খুব কিউট লেগেছে আমার এটা। জামা কাপড় রাখতে পারা যায় এখানে, ছোট্ট একটা ওয়ার্ডরোব। এখানে আবার প্রচুর বই, খুব সুন্দর।
এছাড়া টয়লেটটা দেখিয়ে দিই। এখানে একটা ছোট টেপ রেকর্ডার, পুরোনো দিনের, মনে হয় না কাজ করে বলে। এখানে পুরোনো দিনের একটা হিটার, উনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে চালাতে হবে। এখানে একটা ছোট্ট কাবার, জিনিসপত্র রাখা যাবে। এখানে আবার কিছু বই। এটা ছোট্ট টয়লেট একটা, খুব ছোট্ট সবকিছুই, এবং ভেতরেও প্রচুর ডেকোরেশন। এটা শাওয়ার, এখানেও প্রচুর পেন্টিং, ছবি, সব মিলিয়ে খুবই পুরো বাড়িটার মধ্যে একটা কি বলবো, সুন্দর একটা শ্রী ভাব আছে। হ্যাঁ এই যে just walking fridge। হ্যাঁ, না সত্যি বাড়িটা খুবই সুন্দর। এত ভালো দেখতে। ছোটর খুব মধ্যে। ছোট্ট, কিন্তু আমি ঠিক মনের মধ্যে যেরকম চেয়েছিলাম। হ্যাঁ, কিছুদিন ধরো আমি একটা ওয়েব সিরিজ দেখছি, এমিলি ইন প্যারিস। তো প্যারিস আসার আগে যদি কারোর কোনো কিছু দেখার ইচ্ছা হয় খুব ভালোভাবে রিলেট করার জন্য, ওটা দেখতে পারে কেউ, রেকমেন্ডেড। তো আমি এটা আরেকটা সিনেমা আছে, আমেলি। আমেলি 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 দে মমাট বলে একটা সিনেমা আছে। ওটা তো সিনেমা, আর এটা হ্যাঁ, ওয়েব সিরিজ। ওটা অত্যন্ত বিখ্যাত সিনেমা। হ্যাঁ, তো এমিলি ইন প্যারিস আর আমেলিয়া দুটো দেখার পর আমার চোখের সামনে যেরকম প্যারিস ভাসছিল, আমি প্রথম এসে ওরকম প্যারিসই পেলাম। তো আমি সুপার এক্সাইটেড, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, আমরা এবার একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে কোথাও একটা নিচে একটু হালকা কিছু খেতে যাব। আজকে আমাদের এমনিতে কোনো প্ল্যান কিচ্ছু নেই। আমার পার্সোনালি ইচ্ছে আছে একটুখানি এই মাহে বলে একটা জায়গা আছে, এখানে MARAIS, মানে ইংলিশে বললে মারেজ হবে, ফ্রেঞ্চে মাহে। এই মাহে জায়গাটাতে খুব পুরনো এই জায়গাগুলো, যে পুরনো বাস্তিল দুর্গ কিন্তু এই কাছাকাছি ছিল। আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে লাফি ভার্ট নামে এই ক্যাফেটাতে আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। যেমন খুশি হবে। হ্যাঁ, পুষে পুষে। পুষে পুষে। ফরাসি ভাষায় আমার দক্ষতা দেখানোর এই প্রথম সুযোগ। Bonjour. Table for two person. Vous frappez. Vous mangez. Yeah. Yeah. Ici ça vous va? Yeah. Okay. আমি একটু ফ্রেঞ্চ জানি, সেটা বিশ্বাস করছে না। আমি এখানে ঢুকেই, ক্যাফেতে ঢুকেই কিন্তু ফ্রেঞ্চে কথা বললাম। বর্জটা বলতে পেরেছে, তারপরে কেন? বর্জা বলেছে, তারপরে বললাম দুজনের জন্য। মেয়েটা আরো কিছু সব বলতে শুরু করলো, সেটা তখন হাওয়া হাওয়া করছে। বললাম দুজনের জন্য। উত্তর তো দিতে পারলে না, বাবা বাবা করছে। অমর্ষে বললাম তো যে আমি খাবো এখানে। যাই হোক, হালকা করে কিছু খাবো এখন, পরে দেখাচ্ছি। পা ও শকোলা অর্থাৎ চকলেট দেয়া পাউরুটি আর কফি দিয়ে হালকা করে একটু পেটটা ভরিয়ে নিলাম। কিন্তু আমি বলবো আমাদের মেলবোর্নের কফি এর থেকে আমার বেশি এই তো সবে শুরু। এরপর পুরো ইউরোপেই কিন্তু আমরা মেলবোর্নের মতো কফি কোথাও পাইনি। এখন দুপুর 2টো মতো বাজছে। আমি একটু প্যারিসের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করলাম। আমি একাই বেরিয়েছি, তৃষা বললো একটু রেস্ট নেবে। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান টাইমে এখন প্রায় রাত 11টা বেজে গেছে, কিন্তু আমি খুব একটা জেট ল্যাগ ফিল করছি না। আমার ফ্লাইটে ভালো ঘুমও হয়েছে। এমনি তো আজকে আমাদের কোনো প্ল্যান কিচ্ছু নেই, জাস্ট এমলেসলি ঘুরে বেড়াবো বলেই আমি বেরোলাম। একটু প্যারিসের রাস্তাঘাটগুলো একটু দেখবো, সেটাই আমার ইচ্ছে। আমি প্রথমে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে প্লাস দে লা বাস্তিল। একটু হালকা হালকা রোদও উঠেছে এখন। নিজের চোখে প্যারিসের স্লথ জীবনযাত্রার প্রথম দর্শন পেয়ে আমি পৌঁছে গেলাম প্লাস দে লা বাস্তিল। এখানেই এককালে ছিল সেই বিখ্যাত বাস্তিল দুর্গ, যা ফরাসি রাজতন্ত্রের চূড়ান্ত রূপের এক নিদর্শন হিসেবে দাঁড়িয়েছিল। 1789 ফরাসি বিপ্লবের সময় 14ই জুলাই এই দুর্গ বিপ্লবীরা ভেঙে ফেলে আর উদ্ধার করে আনে ভেতরে আটক বন্দীদের। এখানেই এখন আছে সবুজ এই স্তম্ভ, এর নাম জুলাই স্তম্ভ। তবে সেটা কিন্তু ফরাসি বিপ্লবের সঙ্গে সম্পর্কিত নয়। ফরাসি বিপ্লবের প্রায় 40 বছর পরে ফরাসিরা আবার পথে নামে রাজা 10ম চার্লসের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে। সেই ঘটনা ঘটে 1830 সালের জুলাই মাসে। তারই স্মৃতিতে 1840 সাল নাগাদ এই স্তম্ভ তৈরি হয়।
উদ্দেশ্যহীনভাবে ঘোরাটাই যখন উদ্দেশ্য, তখন যেদিকে দু চোখ যায় সেদিকে যেতে দোষ কি? আমার চোখ যেদিকে নিয়ে গেল সেদিকটায় কোনো রকম কর্মব্যস্ততা তো চোখে পড়লই না, বরং মনে হলো সবাই বেশ আয়েসে এক বসন্তের দুপুর কাটাচ্ছেন। আর এই দিকটাতে যে ক্যানালটা দেখা যাচ্ছে এর নাম হলো ক্যানাল সামাতা। নেপোলিয়নের সময়ে প্যারিসে জল সরবরাহের জন্য খোঁড়া হয়েছিল এই ক্যানাল। এই ক্যানাল সোজা গিয়ে পড়েছে সেন নদীতে। এই সমাথা ক্যানালের জায়গাটা কিন্তু খুব সুন্দর। দুপাশে প্রচুর বসার জায়গা, লোকজন এখানে বসে গল্প করছেন, বই পড়ছেন, কেউ কেউ দেখলাম চেস খেলছেন, প্রচুর কুকুর নিয়ে লোকে এসেছেন। এত লম্বা একটা ক্যানাল আর এত পরিষ্কার জল, এই জায়গাটা দুর্ধর্ষ। আমার প্যারিসের প্রথম দিনেই আমার মনে হয় একটা অ্যাট্রাকশন দেখা হয়ে গেল। আমি বেশ কিছুক্ষণ একা একাই ঘুরলাম, প্রায় 2 ঘন্টার বেশি। এবার ফিরবো, কিন্তু ফিরতে ফিরতে হঠাৎ করে দেখলাম কি সুন্দর একটা বাগান। এভাবে হেঁটে হেঁটে শহর ঘোরার একটা মজা আছে। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি, আমার আজকে সত্যিই কিছু করার নেই। বিকেল 6টা মতো বাজে। এখানে সূর্যাস্ত হতে প্রায় 8:30 মতো। তো আমি তো সারা দুপুর ঘুরলামই, ঘুরে এসে আমি বাড়ি ঢুকলাম। বাড়ি এসে তৃষাকে নিয়ে আবার বেরোলাম। এখন সারা দুপুর ঘুম টুম দিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, ঘুম হয়নি, চাইছিলাম হ্যাঁ, কিন্তু পুরোপুরি হয়নি। ঠিক ভালো ঘুম হয়নি। হ্যাঁ, তো প্ল্যান কিছু নেই, যেরকম যেমন হয় সেরকম ভাবে দেখবো কি করি। এখন কিন্তু রাস্তাঘাটে লোকজন অনেক বেড়ে গেছে। আমি একটু আগে যখন ছিলাম তখন অতটাও লোকজন ছিল না। দুপা হাঁটতেই চোখে পড়লো বুলোজারি মিমি নামে এই দোকানটা। বুলোজারি মানে বেকারি। এই দোকানে যেসব খাবারগুলো সামনে সাজানো আছে সেসব দেখে রাস্তায় কি আর থাকা যায়? আমরা অর্ডার করলাম দুটো ফ্ল্যান। সাধারণ সারা দুপুর একা একা ঘুরেছি, কিন্তু এবার তৃষা যোগ দেওয়ায় প্যারিসের রাস্তায় এইভাবে অলসভাবে ঘুরে বেড়ানোটা যেন আরো আকর্ষণীয় হয়ে উঠল। এখন আমরা চলেছি বিখ্যাত সেই মাহেই অঞ্চলের দিকে। প্রথমে এলো হোটেল দে সালি। আজ থেকে প্রায় 400-450 বছর আগে ফ্রান্সের রাজারা এই অঞ্চলে থাকতেন, আর তাদের একদম নিকটস্থ অভিজাতরা এইসব অভিজাত বাড়িতে থাকতেন। এগুলোকে বলা হতো হোটেল। সেগুলোরই একটা হলো হোটেল দে সালি। হোটেল দে সালির আরেক প্রান্তে এই যে বিশাল চত্বর, এর নাম প্লাস দে ভোজ। এককালে এর নাম ছিল প্লাস রয়াল। রাজা অরি দি ফোর্থ অর্থাৎ হেনরি দি ফোর্থ এই বিশাল চত্বরটা তৈরি করেন মাহে অঞ্চলে। আর তখন থেকেই ফ্রান্সের যত অভিজাত তারা সবাই এই অঞ্চলে এসে তাদের বসবাস শুরু করেন। সন্ধে নামতে থাকলো আর আমরা ফ্রান্সে আমাদের প্রথম ডিনারের খোঁজে বেরোলাম। কাছেই লঞ্চ ভাঁ বলে একটা রেস্তোরাঁ পাওয়া গেল। পুরো দস্তুর ফরাসি এই রেস্তোরাঁতে আমরা সেদিন একেবারে ফরাসি ডিনারই করেছিলাম। স্টার্টারে আমরা যেটা নিয়েছিলাম সেটার ফরাসি নাম এসকারগো দে বুরগোনিয়ে, বাংলা করলে দাঁড়ায় বারগান্ডি থেকে আসা গুগলি। এই গুগলির ঝোল বাটার দিয়ে আর কিছু আর্ট দিয়ে তৈরি করেছিল। স্পেশাল কিছু না, শামুক আমি খেয়েছি ছোটবেলায়। শামুক কখন খেয়েছো? গুগলি যেগুলোকে বলো, গুগলি। মেন কোর্সে তৃষা নিয়েছিল কড মাছের একটা প্রিপারেশন, আর আমি নিয়েছিলাম গ্রিলড ডাক ব্রেস্ট। শামুকের মতো হাঁসের মাংস কিন্তু ফ্রান্সে অত্যন্ত জনপ্রিয়, আর সঙ্গে ফরাসি ওয়াইন তো ছিলই। এই সব দিয়ে সাঙ্গ হলো আমাদের ফরাসি ডিনার, আর শেষ হলো ইউরোপে তথা ফ্রান্সে আমাদের প্রথম দিন। তবে এই তো সবে শুরু। ইউরোপে এরপরে আমরা আরো 5 সপ্তাহ থাকবো, আর থাকবে প্রতিদিন নতুন নতুন গল্প। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আনাচে কানাচে।